হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু আরপিপি কোচিং ক্লাস। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমরা আপকামিং যেসব এক্সামগুলো আছে সেই সব এক্সামের জন্য জিকের এমসিকিউ প্র্যাকটিস সেট শুরু করেছিলাম। আজকের তার মক টেস্ট নাম্বার 2 করব। তো সামনে রেলওয়ে গ্রুপ ডি আছে, কলকাতা পুলিশ আছে এবং যতগুলো আপকামিং এক্সাম আছে প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই সেটগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই তোমরা ডেলি সেটগুলো ফলো করো। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় 7টা থেকে এই ক্লাসটা থাকছে। তো লাস্ট পর্যন্ত স্কিপ না করে ক্লাসগুলো দেখো এবং কেমন লাগছে, তোমরা কতটা উপকৃত হতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্টে জানিও তোমরা এই কোশ্চেনগুলোর মধ্যে কত করে স্কোর করতে পারছো। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। আর তার আগে বলে রাখছি, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলে নতুন হলে। চলো, ফার্স্ট কোশ্চেন বলা হচ্ছে, নিচের কোন প্রণালী ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে যুক্ত করেছে? এক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ডোভার প্রণালী কিন্তু ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে যুক্ত করেছে। তো বলা হচ্ছে এই ডোভার প্রণালী, যেটাকে স্টেট অফ ডোভার বলা হয়, এই স্ট্রেট অফ ডোভার গ্রেট ব্রিটেন দ্বীপকে ফ্রান্স তথা ইউরোপীয় মহাদেশের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার একটা সমুদ্র প্রণালী। আর এটা ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরের সংযোগ সাধন করেছে। ফরাসিরা এটাকে বলে কালে প্রণালী। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, কোনটি ঠিক কাজ না করলে জন্ডিস হয়? তো কোন অঙ্গর প্রবলেমের জন্য অ্যাকচুয়ালি জন্ডিসটা হয়? 2 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, যকৃৎ। লিভারে কিন্তু জন্ডিসটা হয়। তো বলা হচ্ছে জন্ডিস আসলে কোনো রোগ নয়, এটা একটা রোগের লক্ষণ মাত্র। জন্ডিস হলে রক্তে বিলিরুবিনের মাত্রাটা বেড়ে যায় এবং ত্বক, চোখের সাদা অংশ এবং অন্যান্য মিউকাস ঝিল্লিগুলো হলুদ হয়ে যায়। আমাদের চোখটাও হলুদ হয়ে যায় না? আর লিভারের রোগ জন্ডিসের প্রধান কারণ, মানে লিভারে কোনো রোগ হলে সেটা কিন্তু জন্ডিস আকারে দেখা দেয়। আর এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, প্রতিরোধে কিন্তু একমাত্র মুক্তির উপায়। আমরা ওই জন্য ভালোভাবে থাকি, বলা হয় যে ভালোভাবে থাকতে, মানে ভালো মন্দ খাওয়া দাওয়া করতে। তো প্রতিরোধে কিন্তু একমাত্র মুক্তির উপায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, বংশগতির একক জিন কিসের মধ্যে থাকে? 3 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্রোমোজোমের মধ্যে কিন্তু জিন থাকে। ওকে, আর এই যে বাকি অপশানসগুলো আছে না, যে নিউক্লিয় পর্দা আছে, এইটা অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের পর্দা। তো আমাদের কোষের মধ্যে তো নিউক্লিয়াস থাকে, যদিও সব কোষে থাকে না। যেরকম নিউক্লিয়াসের উপস্থিতির ভিত্তিতে আমাদের কোষকে কিন্তু দুভাগে ভাগ করা হয়, প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থাকে না, আর ইউক্যারিওটিক কোষে কিন্তু নিউক্লিয়াস থাকে। এবং সেই যে নিউক্লিয়াসের বাইরে একটা পর্দা থাকে সেটাকেই বলা হয় নিউক্লিয় পর্দা, মনে রাখবে। হ্যাঁ, আর এই যে কোষ পর্দা, এটা কিন্তু উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই বর্তমান থাকে কোষ পর্দা। আর এই কোষ পর্দার বাইরে কোষ প্রাচীর থাকে, সেই কোষ প্রাচীরটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। ওকে, আর এই লাইসোজোম যেটা আছে, এটা একটা কোষ অঙ্গাণু। এই কোষ অঙ্গাণুটাকে আত্মঘাতী থলি বা স্ক্যাভেঞ্জার বলা হয়। কারণ কি না, এই লাইসোজোমের কাজ হচ্ছে কোষের বিভিন্ন রেচন পদার্থগুলো, এক্সক্রিটরি প্রোডাক্টগুলোকে না ক্লিনিং করা। তো এই রেচন পদার্থগুলোকে ক্লিন করতে করতে নিজেকেই হজম করে নেয়, সেই কারণে একে আত্মঘাতী থলি বা স্ক্যাভেঞ্জার বলা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে নিচের কোনটা সঠিক? 4 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তো বলা হচ্ছে শক্তিকে কিন্তু সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না। এক রূপ থেকে আর একটা রূপে কিন্তু পরিবর্তন করা যাবে, কিন্তু ধ্বংস বা সৃষ্টি করা যাবে না। যেরকম মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, বা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে হিট এনার্জি, কিংবা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে সাউন্ড এনার্জি, এগুলো আমরা পেতে পারি, কিন্তু সৃষ্টি বা ধ্বংস করতে পারবো না। পদার্থবিজ্ঞানে শক্তির নিত্যতা সূত্র বা শক্তির সংরক্ষণ সূত্র বলে যে বিশ্বের মোট শক্তির পরিমাণ কিন্তু কনস্ট্যান্ট। শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এক রূপ থেকে শক্তিকে অন্য মানে কেবলমাত্র অন্য একটা রূপে রূপান্তরিত করা যায়। যেমন একটি ডিনামাইটের লাঠির বিস্ফোরণের ফলে রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, নিচের কোন পলিমারটি চিরুনি, খেলনা এবং বাটি তৈরিতে ব্যবহার করা হয়? 5 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পলিস্টাইরিন। তো বলা হচ্ছে 1832 খ্রিস্টাব্দে জার্মান পদার্থবিজ্ঞানী এডুয়ার্ড সাইমন পলিস্টাইরিন আবিষ্কার করেছিলেন এবং এই পলিস্টাইরিন কিন্তু চিরুনি, বাটি, খেলনা এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। নেক্সট
কোয়েশ্চেন নাম্বার 6, ভুটানের জাতীয় পাখির নাম কি? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি কাক। তো ভুটানের জাতীয় পাখি হচ্ছে কাক। তো ভুটানের কিছু প্রাকৃতিক প্রতীক দেখো। ভুটানের জাতীয় ফুল হচ্ছে হিমালয়ান নীল পপি, জাতীয় গাছ হচ্ছে হিমালয়ান সাইপ্রাস, জাতীয় পাখি তো কাক যাকে বলা হয় কর্ভাস কোরাক্স, এবং জাতীয় পশু হচ্ছে টাকি বা টাকিন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, প্রতিটি উৎপাদন মানে প্রোডাকশন জমি, শ্রম, শারীরিক এবং মানবিক পুঁজির সমন্বয়ে সংগঠিত হয়। এই জিনিসগুলোকে প্রোডাকশনের কি বলা হয়? তো অ্যাকচুয়ালি এটা ইকোনমিক্সের একটা কোশ্চেন। বলা হচ্ছে একটা প্রোডাকশন করতে গেলে যে লেবার, ল্যান্ড এবং ক্যাপিটাল প্রয়োজন হয় সেগুলোকে কি বলা হয়? 7 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলা হয়। কারণ দেখো একটা প্রোডাকশন করতে গেলে অবভিয়াসলি আগে ল্যান্ড লাগবে, নইলে তুমি কোথায় একটা অর্গানাইজেশন বানাবে, তারপর একটা অর্গানাইজেশন বানাতে হবে এবং সেই অর্গানাইজেশনে দেন কিন্তু লেবার যুক্ত করতে হবে, তাদের শ্রম দিতে হবে, তারপরে ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে, দেন কিন্তু একটা প্রোডাকশন পাওয়া যাবে। তাহলে একটা প্রোডাকশনের পিছনে কিন্তু ল্যান্ড, লেবার, অর্গানাইজেশন, ক্যাপিটাল সব কিছুর একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। তো এইগুলোকে ওই জন্য বলা হয় প্রোডাকশনের ফ্যাক্টরস বলা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, 2023 সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভারতে। যেহেতু ভারতে হবে তাই জন্য কিন্তু এটা ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, ক্যান্টিলিভার হাওড়া ব্রিজ কবে উদ্বোধিত হয়েছিল? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1943 সালে। রবীন্দ্র সেতু, যেটার পূর্ব নাম হাওড়া ব্রিজ, হুগলি নদীর ওপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম। 1874 সালে প্রথম হাওড়া সেতু নির্মিত হয়েছিল। পরে 1943 সালে পুরানো সেতুটার বদলে বর্তমান ক্যান্টিলিভার সেতুটার উদ্বোধন করা হয়েছিল। 1965 সালে 14 জুন সেতুটার নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয়েছিল। আর রবীন্দ্র সেতু কিন্তু বঙ্গোপসাগরীয় প্রবল ঝড়ঝঞ্ঝাগুলোকে সহ্য করতে সক্ষম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, ব্যাবেল অফ ট্রাইবস অ্যান্ড নেশনস কাকে বলা হয়? কোন শহরকে বলা হয়? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দার্জিলিংকে বলা হয় ব্যাবেল অফ ট্রাইবস অ্যান্ড নেশনস। তো বলা হচ্ছে দার্জিলিং হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটা শহর ও পুরসভা। এই শহরটি হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণীতে সমুদ্রপৃষ্ঠ থেকে 6700 ফুট উচ্চতায় অবস্থিত। শহরটি চা শিল্প, বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দৃশ্য ও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলের জন্য বিখ্যাত এবং একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তো এখানে যে টয় ট্রেনটা বিখ্যাত এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্য দেখতে পাওয়া যায়। আর চা শিল্পের জন্য তো এটা বিখ্যাত আর জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্র। পশ্চিমবঙ্গের আংশিক একটা স্বায়ত্তশাসিত জেলা এটা, এবং এই দার্জিলিংয়ের সদর দপ্তর কিন্তু এই শহরের মধ্যেই অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, নিম্নলিখিত কোন বইটি প্রাচীন ভারতীয় পণ্ডিত অমর সিংহের রচনা করা একটা বই? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অমর কোষ কিন্তু রচনা করেছিলেন অমর সিংহ। অমর কোষ অমর বা অমর সিংহ প্রণীত প্রসিদ্ধ সংস্কৃত একটা অভিধান। পণ্ডিতদের মতে অমর সিংহের জন্ম হয়েছিল 6 শতকের মধ্যপর্বে। তিনি উজ্জয়িনীর মহারাজা বিক্রমাদিত্যের রাজসভার নবরত্নদের মধ্যে একজন ছিলেন, মানে অন্যতম ছিলেন। তার ধর্ম অনুসরণ নিয়ে মতভেদ রয়েছে। অনেকে বলেন তিনি বৌদ্ধ ধর্মের অবলম্বী, আবার অনেকে বলেন তিনি জৈন ধর্মের অবলম্বী। অমর সিংহের কোষ গ্রন্থটি মানে অমর কোষ গ্রন্থটি তখনকার একটা বড় অভাব মিটিয়েছিল। সেজন্য তিনি নবরত্নমালার অন্যতম রত্ন হিসেবে বিক্রমাদিত্যের কীর্তিগাথায় যুক্ত হয়ে আছেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, নিচের কোন নৃত্যের সাথে সিতারা দেবী সম্পর্কিত? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কত্থকের নাচ, মানে কত্থক নাচের সাথে কিন্তু সিতারা দেবী সম্পর্কিত। তো বলে রাখি আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর্ম কিন্তু 8টা আছে, তার মধ্যে এখানেই 4টে আছে, কুচিপুড়ি, কত্থক, ওডিশি, মণিপুরি, এগুলো সবই কিন্তু ক্লাসিক্যাল ডান্স ফর্ম। আরও আছে যেমন মোহিনীআট্টম, কথাকলি, শাস্ত্রীয় নৃত্য আছে, আর একটা আছে তোমার ভারতনাট্যম। ওকে, তো এই 8টা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ডান্স ফর্ম। নেক্সট বলা হচ্ছে সিতারা দেবী ছিলেন কত্থক ধারার একজন বিশিষ্ট ভারতীয় নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী। তিনি অনেক পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। ভারত ও ভারতের বাইরে মানে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে 1967 সালে, নিউ ইয়র্কের কার্নেগি হলে 1976 সালে এইসব বিখ্যাত মঞ্চে তিনি নৃত্য পরিবেশনা করেছেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, পুলিৎজার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি কে?
13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গোবিন্দ বিহারী লাল। গোবিন্দ বিহারী লাল ছিলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত লেখক যিনি পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন। 1937 সালে গোবিন্দ বিহারী লাল সাংবাদিকতায় কাজের জন্য এই পুরস্কারটা অর্জন করেছিলেন। তিনি দ্য ফ্রান্সিসকো এক্সামিনার পত্রিকাটির বিজ্ঞান বিভাগের সম্পাদক ছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, বেসরকারি মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেস এক্সের প্রতিষ্ঠাতা কে? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইলন মাস্ক। ইলন রিভ মাস্ক একজন দক্ষিণ আফ্রিকান প্রকৌশলী ও প্রযুক্তি খাতে উদ্যোক্তা। তিনি মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেস এক্সের সিইও এবং সিটিও, বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা মোটরসের সিইও ও পণ্য প্রকৌশলী, সোলার সিটির চেয়ারম্যান এবং পেপ্যালের একজন সহ প্রতিষ্ঠাতা। তিনি একসাথে অনেক পদে আছেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, বাংলাদেশের জেলেদের দ্বারা সাধারণত পরিবেশিত করা বা পরিবেশন করা একটা জনপ্রিয় লোকগীতি কোনটা? 15 কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি ভাটিয়ালি। তো ভাটিয়ালিটা হচ্ছে মূলত বাংলাদেশের জেলেরা পরিবেশন করে। ভাটিয়ালি ভারত এবং বাংলাদেশের ভাটি অঞ্চলে জনপ্রিয় একটা গান। বাংলাদেশে বিশেষ করে নদ নদীপূর্ণ ময়মনসিংহ অঞ্চলের ব্রহ্মপুত্র নদের উত্তর পূর্ব দিকের অঞ্চলগুলোতে ভাটিয়ালি গানের মূল সৃষ্টি, চর্চাস্থল ও এখানেই কিন্তু এই লোকসঙ্গীতটার ব্যাপক প্রভাব রয়েছে। বাউলদের মতে ভাটিয়ালি গান হলো তাদের প্রকৃতি তত্ত্ব ভাগের গান। ভাটিয়ালি গানের মূল বৈশিষ্ট্য হলো এই গানগুলো রচিত হয় মূলত মাঝি, নৌকা, দাঁড় এবং গুণ এইসব বিষয়ে। ওকে, তো চলো এই ছিল আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্টে তোমরা কতগুলো করে আনসার ঠিক করতে পেরেছো, কত করে স্কোর করছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর একটু ক্লাসগুলো শেয়ার করে দিও বন্ধুদের সাথে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারো চ্যানেলের অন্যান্য ক্লাসের আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। আর পিডিএফ ডাউনলোড করতে ইচ্ছুক হলে আরপিপি কোচিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে। ভালো থেকো সবাই, টাটা।